ভুল থেকে যারা শিক্ষা নেয় তারা মহান, আর একই ভুল যারা বারবার করতে থাকে তারা নির্বোধ ছাড়া আর কিছুই নয়। আমাদের আজকের ভিডিও লেসনটিতে থাকছে ভুল থেকে গ্রামার শিখুন সিরিজের দ্বিতীয় পর্ব। আগের পর্বের ভিডিওর নিচে যারা কমেন্টস করে আমার এই ভিডিওটির প্রশংসা করেছিলেন এবং তারা পরবর্তী এপিসোডগুলো করতে রিকোয়েস্ট করেছিলেন, তাদেরকে আমি অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। গত পর্বের মতোই এই পর্বেও থাকছে আমাদের দৈনন্দিন জীবনে ইংরেজি ব্যবহার করতে গিয়ে আইদার স্পোকেন ইংলিশ অর রিটেন ইংলিশের ক্ষেত্রে আমরা যে ভুলগুলো সচরাচর করে থাকি সেই ভুলগুলো থেকে বাছাই করা কয়েকটি ভুল। এক্ষেত্রে প্রথমে আমরা আলোচনা করব একটি একটি করে এই ভুলগুলো, এবং এই ভুলগুলো আমরা কোন কোন কনটেক্সটে কোন সিচুয়েশনে করে থাকি সেগুলো আলোচনা করব, এবং পাশাপাশি দেখে নিব এই ভুলগুলোর পেছনে গ্রামাটিক্যাল রিজনটা কি, বা এই ভুলগুলো একটু একটু করে আলোচনা করব এই ভুলগুলো থেকে উত্তরণের উপায় কি, বা কোন গ্রামাটিক্যাল রুলটি আমরা মনে রাখতে হবে আমাদেরকে। বরাবরের মতো আমি মোহাম্মদ আলী আছি আপনাদের সাথে। ভিডিওটি শুরু করার আগে একটি বিষয় আপনাদেরকে বলে নিতে চাই, আর তা হচ্ছে আপনি যদি প্রথমবারের মতো এই চ্যানেলটিতে এসে থাকেন অথবা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনি মিস না করেন। তো আর দেরি না করে চলুন ফিরে আসি ইন্ট্রোর পর। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আমাদের দৈনন্দিন ইংরেজি ব্যবহারের ক্ষেত্রে যে ভুলগুলো করে থাকি তার ভিতরে আজকের আলোচনায় প্রথম যে ভুলটি আমরা দেখে নেই সেটি হচ্ছে কি, although he was sick but he attended the meeting। এই সেন্টেন্সটির অর্থ কি? যদিও সে অসুস্থ ছিল বাট তবুও কিন্তু he attended the meeting। এ ধরনের সেন্টেন্স আমরা কখন বলি? যখন দুইটা ভিন্নধর্মী কথা, দুইটা ভিন্নধর্মী কাজ একটা হওয়া সত্ত্বেও যখন আরেকটা হয়, এ ধরনের সেন্টেন্সগুলো আমরা দো বা অলদো দিয়ে প্রকাশ করি। এবং এই সেন্টেন্সটিতে ভুলটি কোথায় রয়েছে? ভুলটি রয়েছে আসলে এখানে, এই বাট শব্দটা এখানে হবে না। তাহলে কি হবে? এখানে একটা কমা হবে। কেন এটা হবে? ইয়েস, তার ব্যাখ্যা হচ্ছে, তার গ্রামাটিক্যাল ব্যাখ্যা হচ্ছে এই সেন্টেন্সটি একটি কমপ্লেক্স সেন্টেন্স, এবং আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে দুইটি ক্লজ থাকে। একটি থাকে প্রিন্সিপাল ক্লজ, যেটা স্বাধীন, তা নিজের মতো করে যদি একা একাও থাকে তা কিন্তু অর্থ প্রকাশ করতে পারে। আরেকটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, যেটা মেইন ক্লজের উপর বা প্রিন্সিপাল ক্লজের উপরে বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপরে ডিপেন্ডেন্ট, অর্থাৎ পরাধীন ক্লজ। তো এখানে খেয়াল করুন, হি অ্যাটেন্ডেড দ্য মিটিং, সে মিটিংয়ে উপস্থিত হয়েছিল। এই সেন্টেন্সটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, স্বাধীন ক্লজ। এখন আর এই যে ক্লজটা অলদো হি ওয়াজ সিক, যদিও সে অসুস্থ ছিল। এখন এখানে যদি আমি থেমে যাই তাহলে কিন্তু সেন্টেন্সটা পূর্ণ হচ্ছে না। যদিও সে অসুস্থ ছিল তবুও কি হয়েছিল? তবুও হি অ্যাটেন্ডেড দ্য মিটিং। তো এক্ষেত্রে আমরা বাট ব্যবহার করব না, তারপরেও অলদো হি ওয়াজ সিক এরপরে যদি আমরা একটা কমা দেই, এই কমার মাধ্যমেই তবুও এর অর্থটা প্রকাশ পাবে। তাহলে আমরা সেন্টেন্সটা আবার পড়ি, অলদো হি ওয়াজ সিক অথবা দো হি ওয়াজ সিক, যদিও সে অসুস্থ ছিল, হি অ্যাটেন্ডেড দ্য মিটিং, তবুও সে মিটিংয়ে উপস্থিত হয়েছিল। এখন এই তবুও এর জন্য এখানে কোনো রকমের কিছু ব্যবহার করা যাবে না, কারণ হচ্ছে এই যে বাট, এটা যদি আমরা ব্যবহার করি তাহলে এটা কিন্তু একই সেন্টেন্সের ভিতরে দুই ধরনের সেন্টেন্সের ক্যারেক্টারিস্টিক্স প্রকাশ পাবে। কারণ এই যে দো অলদো এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সের নিদর্শন, আর বাট হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্সের নিদর্শন। সো এই গ্রামাটিক্যাল ভুলটি আমাদের জন্য করা যাবে না। এই তালিকায় দ্বিতীয় যে ভুলটি সেটি এখানে খেয়াল করুন, সাজিদ হ্যাজ গন টু হোম। সাজিদ হ্যাজ গন, সাজিদ গিয়েছে। কোথায় গিয়েছে? বাড়ি গিয়েছে। ইয়েস, এ ধরনের সেন্টেন্স আমরা কখন বলি? কেউ কোথাও গিয়েছে না গিয়েছে এই ধরনের কথা আমরা বলে থাকি। যেমন হি হ্যাজ গন টু হাউস, হি হ্যাজ গন টু অফিস। এ ধরনের ক্ষেত্রে আমরা ওই যে কোথায় গিয়েছে তার আগে আমরা টু ব্যবহার করি। কোনো দিক নির্দেশনা দিতে গেলে আমরা টু ব্যবহার করি। এই ধরনের কনটেক্সটে আমরা এই ধরনের সেন্টেন্স ব্যবহার করে থাকি। কিন্তু এই সেন্টেন্সে এই যে টু এর ব্যবহারটা কিন্তু ভুল। এই টুটা এখানে হবে না। কেন হবে না তার ব্যাখ্যা হচ্ছে, গ্রামাটিক্যাল ব্যাখ্যা হচ্ছে, এই যে হোম শব্দটি, এই হোম শব্দটি কিন্তু এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, সিঙ্গেল ওয়ার্ড অ্যাডভার্ব হিসেবে, ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই শব্দটাকে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করার জন্য এর আগে কোনো টু ব্যবহার করার প্রয়োজন নেই। কোনো ডিরেকশন বোঝানোর জন্য এর আগে টু ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। যেটা হচ্ছে আই এম গোয়িং টু অফিস, এই যে অফিসের আগে টু ব্যবহার করা হচ্ছে, এরকম করার দরকার নেই। এরকম আরও অ্যাডভার্ব আছে, যেমন হোমের পাশাপাশি আমরা হেয়ার, দেয়ার, এই যে এখানে সেখানে হোম, এখানে সেখানের মতোই হোম শব্দটাও
ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। আমাদের আজকের আলোচনায় ভুলের তালিকায় 3 নম্বরে যেটি রয়েছে সেন্টেন্স, সেটি হচ্ছে আই লুক ফরওয়ার্ড টু মিট ইউ। এ ধরনের সেন্টেন্স কখন ব্যবহার করে বা অর্থটা কি? আমি আপনার সাথে সাক্ষাতের প্রতীক্ষায় রইলাম। অর্থাৎ এ ধরনের সেন্টেন্স ইউজুয়ালি কোনো ইমেইলে অথবা আপনার চিঠিতে বা মেসেজে লেখা হয়ে থাকে। হয়তো কারোর সাথে আপনার কথাবার্তা হচ্ছে, কোনো আলোচনা শেষে বা কোনো একটা বর্ণনা শেষে আপনি ইমেলের শেষে হয়তো লিখলেন আই লুক ফরওয়ার্ড টু মিট ইউ, অর্থাৎ আপনার সাথে সাক্ষাতের অপেক্ষায় রইলাম। অথবা এটা আমাদের কনভারসেশন অর্থাৎ ডায়ালগে অর্থাৎ স্পোকেন ইংলিশেও ব্যবহৃত হতে পারে। অর্থাৎ আপনি হয়তো কোনো একটা আলোচনা শেষে এসে বললেন আই লুক ফরওয়ার্ড টু মিট ইউ অ্যাগেন। তো এখন এই যে আমি বললাম আই লুক ফরওয়ার্ড টু মিট, আসলে এই মিট শব্দটা ব্যবহার করা ভুল হবে। কারণ হচ্ছে এখানে তাহলে কি হবে হচ্ছে আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ। এটা কেন হবে? কারণ হচ্ছে গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন হচ্ছে এই যে এর আগে খেয়াল করুন লুক ফরওয়ার্ড টু, এটা একটা ফ্রেজ। এরকম ইংলিশ ল্যাঙ্গুয়েজে ইংলিশ গ্রামারে আরও কিছু শব্দ রয়েছে যে শব্দগুলোর পরে যদি ভার্ব ব্যবহার করার প্রয়োজন হয় তাহলে ওই ভার্বটির সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো সেই ভার্বগুলো কি? ইয়েস, তো এ ধরনের ভার্বের একটি ছোট্ট তালিকা আমি এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওটি পজ করে অথবা ভিডিওটির স্ক্রিনশট নিয়ে সেই তালিকাটা মুখস্থ করতে পারেন। তো এই শব্দগুলো কি কি? শব্দগুলো হচ্ছে মাইন্ড, ওথ, ক্যানট হেল্প, কুড নট হেল্প, with a view to, look forward to, be plus used to অথবা get used to, accustomed to, addicted to। তো এখানে এই তালিকায় একটি বিষয় খেয়াল করুন, সেটা হচ্ছে এই যে এই শব্দগুলোর শেষে কিন্তু টু রয়েছে। এখন এই টু দেখে আমরা যেটা নর্মালি ভুলটা করে থাকি, এর টু এর পরে যখন আমরা ভার্বটা বসাই তখন আমরা মনে করি যে এই টু এর পরে ইনফিনিটিভের, এই টু হচ্ছে ইনফিনিটিভ মেকার, অর্থাৎ এরপরে ভার্বের বেস ফর্ম বসবে। কিন্তু অ্যাকচুয়ালি এই যে টুগুলা ব্যবহৃত হয় এগুলা কিন্তু ইনফিনিটিভ মেকার না, বরং এগুলো হচ্ছে প্রেপোজিশন, অ্যান্ড দ্যাটস ওয়াই প্রেপোজিশনের পরে আমরা জানি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। সো এই ধরনের শব্দগুলোর পরে অবশ্যই আমরা যদি ভার্ব বসানোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব। আজকের তালিকায় চতুর্থ যে ভুলটি আমরা করে থাকি সেটি হচ্ছে, খেয়াল করুন এখানে সেন্টেন্সটি, ইটস টু কোল্ড টুডে, অর্থাৎ আজকে অনেক ঠান্ডা, অথবা ইটস রেইনিং টুডে, আজকে বৃষ্টি হচ্ছে, ইটস রেইনিং টুডে হেভিলি, আজকে অনেক বৃষ্টি হচ্ছে। তো এখানে ভুলটি কোথায়? ভুলটি হচ্ছে এখানে খেয়াল করুন এই যে ইটস ব্যবহার করা হয়েছে এটা সঠিক নয়। সঠিক কি হবে? ইটস, এখানে একটা অ্যাপোস্ট্রফি, এস এর আগে একটি অ্যাপোস্ট্রফি হবে। কারণ কি? এটার অর্থ কি? কারণ হচ্ছে এই সেন্টেন্সটা মূলত ইট ইজ টু কোল্ড টুডে, আজকে অনেক ঠান্ডা। এখন এই ইট ইজ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইটস, অর্থাৎ ইটস মানে হচ্ছে ইট ইজ অথবা ইট হ্যাজ। তো এখন এই যে ইটস, এটা কিন্তু আরেকটা ফর্মও আছে। এটা ভুল করার কারণ হচ্ছে এই ইটস এর দুইটি রূপ রয়েছে, একটি হচ্ছে ইট অ্যাপোস্ট্রফি এস, আরেকটা হচ্ছে আইটিএস, ইটস। এখন এইটার অর্থ কি? এইটার অর্থ হচ্ছে, এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে অফ ইট। এটা আবার কখন ব্যবহৃত হয়? এটা ব্যবহৃত হয় ফর এক্সাম্পল আমি যদি বলি আই বট আ নিউ মোবাইল ফোন অ্যান্ড ইটস ব্র্যান্ড ইজ শাওমি। এই যে বললাম ইটস ব্র্যান্ড, অর্থাৎ দ্য ব্র্যান্ড অফ ইট, এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইটস উইদাউট অ্যাপোস্ট্রফি, অ্যান্ড ইটস উইথ অ্যাপোস্ট্রফি এটার মিনিং হচ্ছে ইট ইজ অথবা ইট হ্যাজ। তো আমাদের তালিকায় পঞ্চম যে ভুলটি আমরা করে থাকি সেটি হচ্ছে মাই সিস্টার স্টাডিজ ইন ফেনি গার্লস ক্যাডেট কলেজ। তো এই সেন্টেন্সটি একটু দেখুন তো ভুলটা কোথায়? ইয়েস, তো ভুলটা এখানে একইভাবে আগেরটার মতোই, এই অ্যাপোস্ট্রফি এসেরই সমস্যা। ভুলটা কোথায়? কারণ হচ্ছে একটু খেয়াল করুন, মাই সিস্টার স্টাডিজ কোথায় পড়াশোনা করে? একটা প্রতিষ্ঠানের নাম বলা হচ্ছে, একটা কলেজের নাম বলা হচ্ছে ফেনি গার্লস ক্যাডেট কলেজ। এখন কথা হচ্ছে একটা কলেজে বা একটা স্কুলে কি একটি মেয়ে পড়াশোনা করে? একটি মেয়ে, এই প্রশ্নটা আমি কেন করছি? কারণ হচ্ছে এখানে দেখুন সিঙ্গেল নাউনের পরে অ্যাপোস্ট্রফি এস, মানে পসেসিভ কেস, অর্থাৎ মেয়ের ক্যাডেট কলেজ, ফেনি মেয়ের ক্যাডেট কলেজ বা মহিলার ক্যাডেট কলেজ। আসলে কি তাই না? ওই কলেজে তো মহিলাদের জন্য, ওই কলেজটা মূলত মহিলাদের ক্যাডেট কলেজ, ফেনি মহিলা ক্যাডেট কলেজ, অ্যান্ড দ্যাটস ওয়াই কি হবে? উত্তরটা হবে হচ্ছে এখানে অ্যাপোস্ট্রফি
এস এর পরে হবে, অর্থাৎ গার্লস ক্যাডেট কলেজ, মেয়েদের ক্যাডেট কলেজ। এখন আপনি বলতে পারেন অ্যাপোস্ট্রফি দিলাম, এসটা কোথায়? ইয়েস, এসটা দিলে দেখেন তো উচ্চারণ করতে কেমন লাগে, ফেনী গার্লস ক্যাডেট কলেজ। উচ্চারণ করতে অনেক ডিফিকাল্ট হচ্ছে না? অ্যান্ড দ্যাটস ওয়াই এখানে কি হবে, যদি প্লুরাল নাউনের পরে অ্যাপোস্ট্রফি এস অর্থাৎ পসেসিভ কেসে বসানোর প্রয়োজন হয়, তাহলে অনলি এস এর পরে উপরে অ্যাপোস্ট্রফি হবে, এই এসটা অ্যাপোস্ট্রফির পরে, আর এসটা বসবে না। আমাদের ভুলের তালিকায় 6 নম্বরে যে সেন্টেন্সটি রয়েছে সেটি দেখুন, when I will get time I will call you। এই ধরনের সেন্টেন্স আমরা কখন বলে থাকতে পারি? ফর এক্সাম্পল, আপনার কাছে হয়তো কেউ একজন ফোন করেছে, অ্যাট দ্যাট টাইম ইউ আর ভেরি বিজি, আপনি তাকে কি বললেন? ওকে, আই উইল কল ইউ ওয়েন আই উইল গেট টাইম, অর্থাৎ ওয়েন আই উইল গেট টাইম, যখন আমি সময় পাবো তখন আমি তোমাকে ফোন করব। ইয়েস, আপনি হয়তো বলতে পারেন হ্যাঁ এটা তো ভবিষ্যতের কথাই বলা হচ্ছে, সেক্ষেত্রে ওয়েন আই উইল গেট টাইম, যখন আমি সময় পাবো আই উইল কল ইউ, সেন্টেন্সটা ঠিকই আছে, কিন্তু না, এখানে সেন্টেন্সটা ভুল আছে। কোথায় ভুলটি আছে? ভুলটি আছে হচ্ছে এখানে, এই উইলটা হবে না, হবে কি ওয়েন আই গেট টাইম আই উইল কল ইউ। এক্ষেত্রে গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশনটা কি? গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন হচ্ছে একটি সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজটা যদি ফিউচার টেন্সের হয় এবং তার পাশাপাশি অ্যাডভার্বিয়াল ক্লজটা যদি ফিউচার টেন্সের অর্থ দেয়, তারপরেও ওই ফিউচার টেন্সের অর্থ দিলেও ওই ক্লজটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের হবে বা প্রেজেন্ট টেন্সের হবে ওই ক্লজের সাথে সম্পর্কের ভিত্তিতে। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে? ওয়েন আই গেট টাইম, যখন আমি সময় পাবো, আই উইল কল ইউ। আরও একটি সেন্টেন্স শুনুন, ফর এক্সাম্পল, আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, অর্থাৎ আমি কাজটি করে শেষ করে ফেলবো, বিফোর ইউ কাম। এই যে বিফোর ইউ কাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বললাম, এটা কিন্তু এরকম হবে না বিফোর ইউ উইল কাম, তুমি যে আসবে তার আগে আমি কাজ শেষ করে রাখবো। যদিও এই যে বিফোর ইউ কাম এই সেন্টেন্সের এই ক্লজটির ভেতরে ফিউচারের অর্থ দিচ্ছে, তারপরেও এটা ফিউচার টেন্সে হবে না, রাদার এটা প্রেজেন্ট টেন্সে হবে। তো ভিউয়ার্স, এই গ্রামাটিক্যাল রুলটি কিন্তু আপনাদেরকে একটু কেয়ারফুলি ব্যবহার করতে হবে। বিভিন্ন টেন্সে একটি ক্লজের সাথে আরেকটি ক্লজের সম্পর্কগুলো ভালো মতো খেয়াল করে সেই অনুযায়ী আমাদেরকে এই টেন্সটি ব্যবহার করতে হবে। আমাদের আলোচনায় 7 নম্বরে যে সেন্টেন্সটি রয়েছে সেটা দেখুন, I prefer coffee than tea। এই ধরনের সেন্টেন্স কখন বলা হয়? যখন দেখা যাচ্ছে আপনি কাউকে আপনার কোনো একটা অপিনিয়ন ব্যক্ত করতেছেন অথবা পছন্দ অপছন্দ ব্যক্ত করতেছেন, একটা থেকে আরেকটা বেশি পছন্দ করেন, সেটা যখন আপনি প্রকাশ করেন তখন আপনি এই প্রেফার ভার্বটা ইউজ করতে পারেন। এখানে অর্থটা কি? আই প্রেফার কফি, আমি কফি বেশি পছন্দ করি, কিসের থেকে? টি থেকে। এখন এই যে একটা থেকে যদি আরেকটা পছন্দ করা এখানে বোঝাচ্ছে, তাহলে তো দেন হতেই পারে না, কি বলেন? কিন্তু না, এখানে দেন হবে না, হবে কি আই প্রেফার কফি টু টি। এখানে দেনের পরিবর্তে হবে আই প্রেফার কফি টু টি। এখন এই টুটা কিসের সাথে অ্যাপ্রোপ্রিয়েটলি ব্যবহৃত হয়? প্রেফারের সাথে, প্রেফার টু। এখন কথা হচ্ছে যদি দুইটা বিষয় বা বস্তুর সাথে তুলনা করা হয়, একটা থেকে আরেকটাকে প্রেফার করা হয়, তখন এই টু এর আগে থাকে যেটা বেশি পছন্দ করা হয় আর টু এর পরে থাকে যেটা কম পছন্দ করা হয়। তাহলে এই সেন্টেন্সটা অর্থ কি দাঁড়াচ্ছে? আই প্রেফার কফি টু টি, অর্থাৎ আমি চায়ের থেকে কফিকে বেশি প্রেফার করি। নাম্বার 8-এ যে ভুলটি রয়েছে আমাদের এই তালিকায় সেটি হচ্ছে our office is in the 3rd floor, অর্থাৎ আমাদের অফিসটি 4র্থ তলায় অবস্থিত। এখানে our office is in the 3rd floor, এই সেন্টেন্সটিতে ভুলটা কোথায় আছে? ইয়েস, ভুলটি হচ্ছে এখানে ইন হবে না, হবে অন। our office is on the 3rd floor, অর্থাৎ আমাদের অফিসটি 4র্থ তলায় অবস্থিত। এখন ফ্লোর মানে কি? ফ্লোর মানে হচ্ছে আমাদের পায়ের নিচে যেটা থাকে। এখন অফিসটা তো এই পায়ের নিচে যেটা আছে তার উপরে, অন দ্য 3rd ফ্লোর, এই ফ্লোরের উপরে অবস্থিত, এরকম একটা ব্যাখ্যা আপনি দিতে পারেন। কিন্তু আরেকটা মজার ব্যাপার হচ্ছে এখানে খেয়াল করুন, 3rd ফ্লোর ইংরেজিতে 3য় ফ্লোর, কিন্তু এটা বাংলায় যখন আমরা বলি তখন কিন্তু আমরা বলি 4র্থ তলা। মনে করুন একটি 5 তলা বিল্ডিং, তার নিচতলাকে আমরা কি বলবো? গ্রাউন্ড ফ্লোর। দ্বিতীয় তলাকে কি বলবো? ফার্স্ট ফ্লোর। তৃতীয় তলাকে কি বলবো? সেকেন্ড ফ্লোর। চতুর্থ তলাকে কি বলবো? থার্ড ফ্লোর। এবং পঞ্চম তলাকে বলবো 4th ফ্লোর। এর রিলেটেড আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে সিলিং এবং রুফ। এখন ছাদ, বাংলায় আমরা বলি ছাদ। এখন আপনি যদি ঘরের ভেতরে থেকে বলেন তাহলে কিন্তু সিলিং, আর যদি আপনি কোনো বিল্ডিংয়ের বা ঘরের উপরে থেকে বলেন তাহলে কিন্তু সেটা রুফ।
এনিওয়ে আমাদের এ ধরনের ব্যবহারে সতর্ক থাকতে হবে। আওয়ার অফিস ইজ ইন দ্য থার্ড ফ্লোর না হয়ে হবে অন দ্য থার্ড ফ্লোর। এরপরের সেন্টেন্সটি খেয়াল করুন, থ্যাংক ইউ ফর ইউর কমপ্লিমেন্ট। তো অর্থাৎ আপনার কমপ্লিমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ। এখন এই ধরনের সেন্টেন্স আমরা কখন বলি? মনে করুন কেউ একজন আপনার ড্রেস আপ, আপনার চলাফেরা, আপনার আচার আচরণ, আপনার কথাবার্তা অথবা আপনার অ্যাপিয়ারেন্স, আপনার স্মার্টনেস নিয়ে প্রশংসা করলো, আপনাকে অনেক ভালো কিছু বলল। তখন আপনি তাকে কি বলতে পারেন? তখন আপনি বলতে পারেন থ্যাংক ইউ ফর ইউর কমপ্লিমেন্ট। আবার খেয়াল করবেন কোনো ক্রেস্ট, হয়তো আপনাকে কেউ একজন কোনো ক্রেস্ট দিল। আমরা অনেক সময় বিভিন্ন অনুষ্ঠানে চিফ গেস্টকে ক্রেস্ট প্রদান করি। সেখানে প্রায়ই দেখবেন নিচে লেখা আছে উইথ দ্য বেস্ট কমপ্লিমেন্ট অফ, যারা দিল তাদের একটা নাম বা অর্গানাইজেশনের নাম থাকতে পারে। তো এখানে ইয়েস আপনি বলতে পারেন এটা তো ঠিকই আছে, থ্যাংক ইউ ফর ইউর কমপ্লিমেন্ট, কিন্তু না, এখানে একটু খেয়াল করুন, একটু সূক্ষ্মভাবে খেয়াল করুন এখানে কমপ্লিমেন্টের স্পেলিং কি আছে। আমরা কিন্তু কমপ্লিমেন্টের স্পেলিং এটাকেই বেশি দেখে আসি, কিন্তু না, কমপ্লিমেন্টের এখানে স্পেলিং হবে কমপ্লিমেন্ট। এখন পার্থক্যটা কোথায়? তাহলে এই যে দুইটা কমপ্লিমেন্টের একটা থেকে আরেকটার পার্থক্য কি? ইয়েস, এখানে আমি আবার লিখছি কমপ্লিমেন্ট, এটা একটা, আরেকটা হচ্ছে কমপ্লিমেন্ট। এখন এই যে PLI যেটা, সেটা হচ্ছে কারো প্রশংসা, কারো কোনো শুভেচ্ছা বা কারো জন্য ভালো কিছু বলা, কথা বা কোনো নিদর্শন বা কোনো শুভেচ্ছা, এইগুলোকে বলা হয় কমপ্লিমেন্ট। অ্যান্ড এই কমপ্লিমেন্টটা কি? PLE, এই কমপ্লিমেন্ট মানে হচ্ছে কোনো কিছুর পরিপূরক। এখন ইংরেজি গ্রামারেও কিন্তু কমপ্লিমেন্ট আছে, যেমন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। এখন এই যে কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্টের কমপ্লিমেন্ট, সাবজেক্টের পরিপূরক। তো এখন আমি যে আলোচনাটা করলাম এখানে, এই দুটা কমপ্লিমেন্টই কিন্তু নাউন হিসেবে ব্যবহৃত হয়। ইভেন দেয়ার প্রনাউন্সিয়েশনস আর অলসো সেম, বাট দেয়ার মিনিং বেসড অন দেয়ার স্পেলিং ইজ ডিফারেন্ট। তো এই কমপ্লিমেন্ট দুইটাই কিন্তু আবার ভার্ব হিসাবে ব্যবহৃত হতে পারে। ফর এক্সাম্পল এই কমপ্লিমেন্টকে যদি আমরা ব্যবহার করি, হি কমপ্লিমেন্টেড আ লট, হি কমপ্লিমেন্টেড মি আ লট, অর্থাৎ সে আমার অনেক প্রশংসা করেছিল। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের ইংরেজির দৈনন্দিন ব্যবহার থেকে 9টি ভুল নিয়ে আলোচনা। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচে একটি লাইক দিয়ে যাবেন। আর যদি এ বিষয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকে অথবা এই ধরনের ভিডিও আপনি পরবর্তীতে আরও চান কিনা তা জানিয়ে নিচে কমেন্টস করুন। আর যদি মনে করেন এই ভিডিওটি অন্যদের উপকারে আসতে পারে তাহলে আপনার ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, আপনি যদি প্রথমবারের মতো এই চ্যানেলটিতে এসে থাকেন অথবা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে ফেলুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনি মিস না করেন। আর হ্যাঁ, এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।